বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাই ক্লাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রাথমিক শিক্ষা পরিবারের অনেকগুলি বাৎসরিক কার্যক্রমের মধ্যে শিশু জরিপ অন্যতম। সম্মানিত শিক্ষকবৃন্দ ও মাঠ পর্যায়ের সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ, আপনাদের সকলের অবগতির জন্য বিনীতভাবে জানাতে চাই যে বাস্তবিক পর্যায়ে প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে শিশু জরিপ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক মহতী নির্দেশনা রয়েছে। সে আলোকে বরিশাল জেলার হিজলা উপজেলার প্রতিটি শিশুর জরিপ কার্যক্রম করার জন্য, সুষ্ঠু সম্পাদনের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অভিভাবকগণের কাছ থেকে তথ্য সংগ্রহ করব, সংগৃহীত সে তথ্যকে কি করে বিদ্যালয়ে সংরক্ষণ করব, সংরক্ষণ পরবর্তীতে কিভাবে সে তথ্যকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করব, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তার ক্লাস্টার থেকে সংগৃহীত তথ্যকে কিভাবে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের নিকট উপস্থাপন করবেন এবং সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার মহোদয় পরবর্তীতে কোন পদ্ধতিতে বা কোন ফর্মে সেই তথ্যটিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের দপ্তরে প্রেরণ করবেন, তাই আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব। তাই চলুন আর দেরি না করে পর্যায়ক্রমে আমরা আমাদের কার্যক্রমকে শুরু করে দিই। এখন আমরা দেখব যে ধাপে ধাপে কার্যক্রমের প্রথম হলো কিভাবে আমরা অভিভাবকগণের থেকে তথ্য সংগ্রহ করব। তো অভিভাবকগণের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করতে গিয়ে যে বিষয়টি আমরা অনুসরণ করার চেষ্টা করব সেটা হলো যে একজন শিক্ষক তার বিদ্যালয়ের যারা সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক সহ ক্যাচমেন্ট এলাকার যে এরিয়া ভাগ করা আছে একটা বিদ্যালয়ে, অর্থাৎ যদি 6 জন শিক্ষক থাকে বা 5 জন শিক্ষক থাকে তো ক্যাচমেন্ট এরিয়াটিকে 5টি ভাগে ভাগ করতে হবে। তো 5টি ভাগে ভাগ করলে আমরা এই জরিপ ফর্মটি দেখতে পাই। এটা 2009 কি 10 সালে, সম্ভবত 9 সালে দিকে এই জরিপ ফর্মটি ডেভেলপ করা হয়েছে। এরপরে আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে কোনো জরিপ ফর্ম তৈরি করা হয়নি। তো এই ফর্মটি নিয়ে ওনারা তার নির্দিষ্ট যে একজন শিক্ষক আব্দুর রহমান নামে যে শিক্ষক আছেন, তার যে নির্ধারিত যে এলাকা আছে সেই এলাকায় যাবেন। সেই তার এরিয়ার মধ্যে যদি 15 জন, 20 জন, 25 জন থাকে, অর্থাৎ একটা ফর্মে 8 জন শিক্ষার্থীর 8 জন শিশুর তথ্য নেওয়া যাবে। শিক্ষার্থী না, শিশু। সেই শিশু হলো 0 থেকে 14 বছর, অর্থাৎ সকল শিশু এই জরিপের আওতায় আসবে। এখানে ডেমোগ্রাফিক যে ইনফরমেশন, এইটা পূরণের বিষয়টা আমি আর গেলাম না। এখানে এই ফর্মটা বিদ্যালয়ে অবস্থান করবে এবং এটা একটা খানার ভিত্তিতে হবে। একটা খানার আন্ডারে, আমরা খানা বুঝি যে একটা পরিবার যদি 3 জন, 4 জন, 5 জন মিলে একটা ফ্যামিলি হয়, সেটা একটা খানা। সেই খানার আন্ডারে যেই কয়জন শিশু আছে, অর্থাৎ একটা খানার জন্য একটা ফর্ম ব্যবহৃত হবে। তো সেক্ষেত্রে একজন আব্দুর রহমান নামের সেই শিক্ষক, তার আন্ডারে যদি তার যে ক্যাচমেন্ট এরিয়া ভাগ করা, সেখানে যদি 25 জন বা 30টা খানা থাকে, তো সেই 30টা খানার আওতায় যেই কয়জন শিশু, এইভাবে। তো আব্দুর রহমান তিনি গেলেন, সেখানে 30টা খানা। তো আমরা ডেমোগ্রাফিক ইনফরমেশন তাহলে উপরের কলামে গেলাম না। তারপরে খানা প্রধানের নাম আব্দুল করিম, পেশা তিনি কৃষক, বয়স পূর্ণ বছরে, অর্থাৎ এই ফর্মটা যেহেতু 2009 সালের ডেভেলপ করা, এটা 2009 হবে না, এটা অবশ্যই 31/12/2024 তারিখে, সেইটা আমরা হিসাব করে এই বয়সটা এখানে লিখব। পুরুষ হলে 1, মহিলা হলে 2, এভাবে এই ইনফরমেশনটা লিখব। নিজস্ব জমি আছে কিনা, খানা প্রদানের ফোন নাম্বার যদি থাকে তাহলে নম্বরটা লিখুন। এখন এটা সেই 2009 সালের কথা, এখন ম্যাক্সিমামেরই আছে, যদি না থাকে তো দেখেন একই ফর্মে কিন্তু আমাদের নানাবিধ কাজ কিন্তু হয়ে যাচ্ছে। মোবাইল নম্বরটাও সংগ্রহ হয়ে যাচ্ছে। যাই হোক, তো এরপরে খানা হতে ক্যাচমেন্ট স্কুলের দূরত্ব কত, এটা আনুমানিকভাবে একজাক্টলি না লিখলেও চলবে, মোটামুটি একটু অনুমান করে আমরা
যতটুকু লেখা লাগে ওইটা লিখব। তারপরে খানা প্রদানের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, শিক্ষাগত যোগ্যতাটা লিখব। খানার সকল সদস্য সংখ্যা আমরা আরেকটু বড় করে দেখি যে খানার সকল সদস্য সংখ্যা 0 তদূর্ধ্ব, অর্থাৎ 0 বছর যে শিশুটা যদি আজকে জন্মগ্রহণ করে তিনিও কাউন্টে আসবেন। সেক্ষেত্রে মোট কত আর মহিলা কত। তারপরে হলো যে সেই খানার আওতায় স্বাক্ষর জ্ঞান সম্পন্ন 15 বছর তদূর্ধ্ব সংখ্যা কত, সেটা মোট কত মহিলা কত, এভাবে আমরা পূরণ করব। পরের যে টেবিলটা আমরা দেখতে পাই সেখানে হলো সেই খানার অন্তর্ভুক্ত 0 থেকে 14 বছরের বয়সের সকল শিশুর শিক্ষা সংক্রান্ত তথ্য। এখানে আমরা দেখতে পাই যে শিশুর নাম, তারপরে শিশুর পিতার নাম, খানা প্রধান পিতা হলে 1 লিখতে হবে, আর খানা প্রধান যদি পিতা না হয়ে কিছু না হয় তাহলে দাদা হয় বা অন্য কেউ হয়, তো সেক্ষেত্রে আমরা এটা লিখব না, এই ঘরটা টান দিয়ে রাখবো, তাহলে বুঝে নেওয়া যাবে। আচ্ছা, তারপরে শিশুর মাতার নাম, খানা প্রধান মাতা হলে 1 লিখতে হবে। অনেক সময় মাতাও খানা প্রধান হতে পারেন, আমাদের অঞ্চলে যদিও কম, এটা সারা বাংলাদেশের কথা চিন্তা করে যেহেতু করা হয়েছে, তো আমাদের এলাকায়ও আসেন, হয়তো থাকতে পারেন বাবা নানা কারণে, যাই হোক। তারপরে পূর্ণ বয়স ওই আগের মতোই, এটা 2009 হবে না, 2024 হবে। লিঙ্গ আমরা বালক বালিকার ক্ষেত্রে বালক 1 বালিকা 2, কোন ক্লাসে পড়ে যদি পড়ে আর কি। স্কুলের ধরন সেটা কোন ধরন, আমরা এই যে নিচের দিকে দেখি যে স্কুলের ধরন, আর কোন ক্লাসে পড়ে সেটা আমরাও কোড নাম্বারে লিখব। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও কিছু কোড আছে, এটা আমি পরের দিকে আসতেছি। তারপরে বিশেষ চাহিদার ধরন হলে, বিশেষ চাহিদার ধরন এখানে বিভিন্ন ধরন আছে, সেখানে শারীরিক, তারপরে ক্ষীণদৃষ্টি সম্পন্ন, ক্ষীণশ্রবণী, যে বিভিন্ন ধরনের কোড আছে, যেই কোড লেভেলে এটা পড়বে সেই কোড লেভেলটা আমি লিখে দিব, এখানে সংখ্যাটা, সেই কোড লেভেলটা এই বিশেষ চাহিদা সম্পন্ন লিখব। তারপর নিয়মিত স্কুলে যায় কিনা, হ্যাঁ হলে 1, না হলে 2, আর লেখাপড়া ছেড়ে দিলে কারণ, তো এই ছেড়ে দিলে কারণটা আমরা এখান থেকে কোড লিখব কোনো, অর্থাৎ তাহলে একটা বিষয় আমরা বুঝতে পারি যে আমরা এই টেবিলে, অর্থাৎ এই 13 থেকে 13 তো কিছু না, এটা ক্রমিক নাম্বার, 14 থেকে আমার 23 পূরণ করতে গেলে আমার সব হবে ডিজিট, নাথিং উইল বি রিটেন টেক্সট হিয়ার। মানে এখানে যেখানে আপনার 1, 2 এর মাধ্যমে আমরা লিখতে পারবো সেটা তো টেবিলে 1, 2 লেখা আছে, আর যেটা 1, 2 এ লেখা যাবে না সেটা আমার নিচে কিন্তু ব্যাখ্যা আছে। যেমন পেশার ক্ষেত্রে আমি কি লিখব, এই যে পেশা আছে কোথায়, 2 নম্বরে। এবং আরও মজার বিষয় হলো এই ফর্মটা এতটাই সায়েন্টিফিক যে এই কোন কলামে আপনি কি লিখবেন, যেমন 8 নম্বরে আছে খানা প্রদানের সর্বোচ্চ যোগ্যতা, তো সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা 8 শিক্ষাগত যোগ্যতা, এই শিক্ষাগত যোগ্যতার আপনার কোড নাম্বারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে হলো যে অনুরূপভাবে এরপরে 8-এর পরে যা আছে এগুলো আমরা কি বলবো যে সংখ্যা লিখব, সেখানেও হা না লেখার কিছু নেই, আর কোডিংয়ের কোনো বিষয় নেই। এরপরে আবার আমরা যদি কোডে চলে আসি, 1, 2 দিয়ে এগুলো কভার করতে পারবো। এরপরে আবার 19 নাম্বার কলামে সেখানে আবার কোড, সেইটা আবার এখানে কোন শ্রেণীতে পড়ে সেটা আমরা এভাবে লিখব। তারপরে আবার দেখি 20-এও আমার স্কুলের ধরন লেখা আছে, যদিও আমাদের স্কুলের ধরন সংশ্লিষ্ট ক্যাচমেন্ট বিদ্যালয় হলে 0। স্কুলের ধরন যদি স্কুলের নাম উত্তর বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়, অথবা টিটিডিসি মডেল হয়, অথবা চরমেমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়, এনি স্কুল, অথবা বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়, তো সেক্ষেত্রে স্কুলের ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যাচমেন্ট হলে 0 হবে। আর আদার দেন অন্যান্য যদি ক্ষেত্রে হয় তো সেটার ব্যাখ্যা এখানে দেয়া আছে। আমি ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আর ওইদিকে যাচ্ছি না, এটা আমরা বুঝে নেব, দেখলেই লিখতে পারবো। তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন, সেটা তো বলাই হলো, লেখাপড়া ছেড়ে দিলে বলাই হলো। তো এই আমার হলো এই ফর্মটা নিয়ে একজন শিক্ষক তিনি তার ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে তথ্যটা আনতে যাবেন, অর্থাৎ এই তথ্যটা হলো একেবারেই প্রধান শিক্ষক সহ একটা বিদ্যালয়ে যদি 6 জন শিক্ষক থাকে, বিষয়টা এরকম না যে প্রধান শিক্ষক তিনি
জরিপের ক্যাশমেন্ট ভাগ করে 5 ভাগে ভাগ করে দিয়ে তিনি আমরা কি বলে যে ম্যানেজারিয়াল রোলে প্লে করব, আমি কিছুই করব না। বিষয়টা এরকম না। আমরা সকলে সহকর্মীর একটা টিম বিল্ডিং হিসেবে কাজ করার জন্য প্রধান শিক্ষক সহ 6 জন শিক্ষক থাকলে 6টা ভাগে ভাগ করে তারপরে খানা ভাগ করে তার আন্ডারে যেই কয়টা খানা অতগুলা ফর্ম। তো এই জন্য সেইভাবে প্রধান শিক্ষক যারা আছেন তারা সহকারী শিক্ষকদেরকে ফর্ম প্রদান করবেন, ওনাদেরকে সাপোর্টটা দিবেন, মেন্টাল সাপোর্টটা দেন, তারা এই তথ্যটা সংগ্রহ করবে। এই তথ্যটা তাহলে আমরা এই তথ্যটা সংগ্রহ করার পরে আমরা যদি নেক্সট ধাপে যেতে চাই, যে সেটা হলো যে এই সংগৃহীত তথ্য আমরা কিভাবে সংরক্ষণ করব। এখন তো তথ্য সংগ্রহ করা হয়ে গেল। তথ্য সংগ্রহ করা হয়ে গেলে এইটা কিভাবে সংগ্রহ করবে, এখন এই ফর্মটা আপনার স্কুলে থাকতে হবে। অর্থাৎ এই যে সংগৃহীত করা যে ফর্মটা, সেটা যদি আপনার বিদ্যালয়ে থাকে তখন এইটা আপনার যে বিদ্যালয়ের যে ফাইল আছে জরিপ ফাইল একটা নতুন করে ফাইল বানাবেন, সেখানে লিখবেন জরিপ ফাইল 2024। তো সেইখানে এখানে ওই যে খানার প্রধান যিনি এই স্বাক্ষরটা করলেন, মানে এই তথ্যটা আনলেন, তার স্বাক্ষর সহ এই ফাইলে থাকবে। তারপরে যে কাজটা আমরা করতে পারি যে এই তথ্যগুলোকে আমরা কোথায় নিয়ে রাখব, যে এই তথ্যটাকে আমরা এইখানে নিয়ে আসবো। একজন প্রধান শিক্ষক তিনি সকল অন্যান্য শিক্ষকদের সহায়তায় এই তথ্যগুলো, এই খানার তথ্যগুলো অ্যাকিউমুলেট করে উনি ছক 1-এ নিয়ে আসবেন। কিভাবে আনবেন, যে ওই খানার মধ্যে এখানে যেমন শিশুর নামগুলো ছিল, শুধু এই শিশুর নাম বাদে আর কিছুই লেখা হবে না, আর সব ডেমোগ্রাফিক ইনফরমেশন, মানে কি বলে নিউমেরিক্যাল ইনফরমেশন। তো এখন এখানে যদি আমেনা নামে একজন শিশু হয়, তার বয়স যদি 2 বছর হয়, তাহলে তিনি এইখানে এই সংখ্যাটা, বালিকা হলে বালিকা, আর যদি বালক হয় তাহলে তারটা সংখ্যায় আসবে না, এটা মোটের মধ্যে চলে যাবে। তো এইভাবে করে ওই 20টা বা 30টা যদি ফর্ম হয় বা 40টা খানার মধ্যে বা 50টা খানার মধ্যে যা হয়, সকলে মিলে এটা সাপোর্ট করবে। কিভাবে করবেন, যে আব্দুর রহিম নামে একজন শিক্ষকের কথা বলছিলাম, তিনি যে তথ্যটা যেই 20টা বা 25টা ফর্ম বা 10টা ফর্ম পূরণ করে আনছেন, সেইগুলাকে তিনি কি করবেন, এইভাবে সাজিয়ে প্রধান শিক্ষকের কাছে দিবেন। ঠিক আছে, তিনি এইভাবে একটা কনসলিডেশন। তো সেক্ষেত্রে এই কনসলিডেশন ফর্মটা শুধু হেড টিচার একা ফর্ম ফিল আপ করবে না, এটা ওই ক্যাশমেন্ট এরিয়ার মধ্যে যদি 5 জন টিচার জরিপ করে থাকেন 5 জন, যদি 3 জন করে থাকেন 3 জন, যদি 11 জন করে থাকেন 11 জন, যেই কয়জন আছে ওই কয়জন শিক্ষক এই 1 নাম্বার ফর্ম পূরণ করবেন। ওনার সোর্স কি, বেসড অন দিস ফর্ম। অর্থাৎ ওই একজন শিক্ষকের যদি 20টা বা 25টা ফর্ম থাকে, তিনি এই ফর্মগুলোকে নিয়ে তথ্য এখানে নিয়ে যাবে। কিভাবে নেবে, যে ওই যে একটা খানা, ওই 20টা ফর্মের মধ্যে দেখবেন যে 0 কয়জনের, তারপরে 1 প্লাসের কয়জনের, এইভাবে করে করে উনি ট্যালি দিয়ে দিয়ে পরে একটা পর্যায়ে গিয়ে হয়তো সংখ্যা লিখে দিল যে আমার 6 প্লাস 9 জন, 5 প্লাস 3 জন, তারপরে 9 প্লাস 5 জন, এরপরে এইভাবে করে করে দিস এইভাবে করে করে উনি এই কলামগুলো পূরণ করবেন, করে এটা প্রধান শিক্ষকের কাছে জমা দিবেন। প্রধান শিক্ষক মহোদয় তিনি তখন কি করবেন, এই 5 জনের ফর্ম এবং তার নিজেরটা সহ 6 জনেরটা সহ সবগুলো যোগ করে তিনি আবার একটা ফার্দার নতুন ফর্ম পূরণ করবেন। বুঝা গেছে, যেটা পরবর্তীতে তিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে এই ছক 1 ফর্মটা দিবেন। তো সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে দিতে গেলে তার ওই 5 জনের হেল্প নিয়ে এইটা কিউমুলেটিভ করে যোগ করে তারপরে এটাকে পূরণ করবেন। এটা আর আমি বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। তারপরে একটু দেখাতে চাই যে এখানে উপরে আছে কলামে জরিপকৃত শিশুর সংখ্যা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সংখ্যা, ভর্তির অযোগ্য শিশুর সংখ্যা, সব ওইখান থেকে চলে আসবে। হ্যাঁ, সব ওইখান থেকে চলে আসবে। তো এইভাবে তিনি এই ফর্মটাকে পূরণ করবেন। তারপরে যেটা হলো যে এত বিস্তারিত লাগতেছে না এই কারণে যে এটা তো আমরা প্রতি বছরই করি, তারপরে এবার একটু রিভিউ করার জন্য সব রিমাইন্ডার দেওয়ার জন্য যাচ্ছি। আচ্ছা, এরপরে একটা জিনিস এখানে দেখেন যে ছক 1 আছে আর ছক 3 আছে আর 4 আছে। এখন 2টা কোথায় গেল, 2টা আমরা দেই নাই, 2টা হলো এই ছকটা। তো সেইটা আমি পরে আসতেছি। একটা ছক যদি প্রয়োজন হয় তো আপনারা ডেভেলপ করে নেবেন।
এই জন্য কারো মনে প্রশ্ন থাকতে পারে যে শখ 2 কোথায় গেল। তো শখ 3-এ আবার এসে কি করবেন, এইটা প্রধান শিক্ষক কোনো একজন শিক্ষকের সহায়তা উনি পূরণ করতে পারেন। বিদ্যালয়ের নাম লিখবেন, লেখার পরে ভর্তিকৃত শিশুর সংখ্যা শুধুমাত্র 5+ বয়সী কীভাবে পাবে, এই শখেই আছে, তাই না, এই কলামেই আছে। ভর্তির অযোগ্য শিশুর সংখ্যা, এই যে জরিপকৃত শিশুর সংখ্যা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সংখ্যা, ভর্তির অযোগ্য, প্রাক প্রাথমিকে ভর্তিকৃত। তাহলে এই কলামে যেই তথ্যটা, এই কলামের তথ্যটাকে তিনি, এটাকে আমি হলুদ করে রাখি, সরি, এইটাকে মানে এই কলামের তথ্যটাকে তিনি যেটা করবেন, শেডিং হলুদ, তিনি এই কলামের এই ভর্তিযোগ্য শিশুটাকে এইখানে নিয়ে যাবেন, এইখানে নিয়ে আসবেন, এইখানে, ঠিক আছে। তারপরে আবার শিশু শ্রেণী, তো শিশু শ্রেণী মানে সেই সময় আসলে এটা তো অনেক আগের ফর্ম, এটা শিশু শ্রেণী না, এটা হবে প্রাক প্রাথমিক। এটাকে আমি প্রাক প্রাথমিক লিখে দিচ্ছি, প্রাক প্রাথমিক শ্রেণী। তো এই প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী, তো এটাকে আমরা 4+ করে দিই, এটাকে 4+ করে দিই, হ্যাঁ। এইখানে হবে মূলত ওই 4+এরটা, আর ওই 5+এরটা হবে এখানে প্রাক প্রাথমিকে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা শ্রেণী ধরে 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 কিন্তু আপনি ওইখান থেকে শখ লিখতে পারবেন। তাতে দেখবেন যে এই 5+এর ঘরে এসে কোন ক্লাস হবে, বোঝার জন্য বলতেছি যে 5+এ এসে যদি আমি এই ফর্মটায় যাই, তাহলে 5+এ এসে হবে আমার ঘরে কোনটা, যে এই 10+এ যা ভর্তিকৃত, এই যে এই কলামে আমার ভর্তির যোগ্য শিশু যা, অর্থাৎ এই কলামটা হবে মূলত এই যে ওই ফর্মের ওই যে এই কয়টা কলামের সহযোগিতায়, শখ 1-এর ওই কয়টা কলামের সহযোগিতায় আমি শখ 3 পূরণ করব। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো তারপরে শখ 4 যেটা, শখ 4 হলো এটা আপনার পঞ্চবার্ষিকী যে অবস্থান, অর্থাৎ এটা হলো যে শিক্ষা সমাপনী চক্র, আমরা প্রাইমারি সাইকেল যেটাকে বলি, যে প্রাইমারি এটাকে কি সাইকেল বলে, যে কমপ্লিশন সাইকেল, এক্স্যাক্টলি। তো প্রাইমারি এডুকেশন কমপ্লিশন সাইকেল যদি আমরা বলি, যে সেই সাইকেলটা পূরণ করতে পেরেছে কয়জন, অর্থাৎ 2020 সালে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে কতজন শিশু, এটা সম্মানিত শিক্ষকবৃন্দ, এই তথ্যটা দিতে গিয়ে আমরা অনেকে মনে করি কি যে এইখানে আমার 100-এ 100% হওয়া লাগবে। আসলে কি বাস্তব একটা তথ্য হলো কি যে আমরা আমাদের অবস্থা যেন এরকম না হয় যে আমার গরু কিতাবে, মানে আমার বিষয়টা যে আমার পালের গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই, আমার শিক্ষার্থী বই পুস্তকে আছে কিন্তু খাতাপত্রে আছে কিন্তু বাস্তবে নাই। আমার এখানে যদি আমি আইডিয়ালি দেখাই যে 20 জন পড়ে, হ্যাঁ 20 জন কোথায় পড়ে, আমার স্কুলে 2020 সালে ভর্তি হয়েছে, পঞ্চম শ্রেণীতে 2024 সালে, সরি এটা তো আবার 20 থেকে 24 হবে, সেই অনেক আগের ফর্ম, যে এখন এখানে এসে আমি 20 দেখাইলাম, তাহলে কি আমার খুব বেশি প্রমোশন হবে, খুব বেশি হবে? তো এইটাই যদি হয় তাহলে এই যে রাস্তাঘাটে শিশুরা আছে তারা কোথায়, তারা কিভাবে আসলো? এজন্য আমি রিয়ালি থাকি, আসলে একটা ইনফরমেশন দিতে গেলে যদি আমি একটু ম্যানিপুলেট করি, এর দ্বারা তো আমার কিছু হয় না, বরং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের ডিসিশন মেকিংয়ে, পলিসি লেভেলের যারা আছেন তাদের ডিসিশন নিতে আর কি অনেক কষ্ট হয়, বেগ পেতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা বাস্তব চিত্র আছে সেটা দিব, এবং এর দ্বারা দেখতে পারবো যে আসলে আমার স্কুলে ঝরে পড়ার সংখ্যা কত, ঝরে পড়ার হারটা কত। এইখান থেকে আমার নিজেরই সেলফ ইভ্যালুয়েশন হবে, হোয়াট ক্যান আই ডু অ্যান্ড হোয়াট শ্যাল আই ডু, হোয়াট আই নিড টু ডু, বা যদি সংক্ষেপে বলতে চাই যে হোয়াট টু ডু, এইটা আমার করতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার পরিকল্পনা যখন নেয়ার তা তো নেবই, কিন্তু এখন যে প্রাথমিকভাবে যেটা বলবো যে শখ 3 এবং শখ 4 এটা আমরা সঠিকভাবে পূরণ করব। তো এই মোটামুটি এইটা যখন আমাদের প্রধান শিক্ষক মহোদয়, তাহলে প্রধান শিক্ষক মহোদয় সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে কি দিবেন, শখ 1 দিবেন, শখ 3 দিবেন এবং শখ 4 দেবেন, এই আপনার জরিপের বিষয়টা। তো এইটা আমরা কতদিনের মধ্যে দেব? আমরা হিজলা উপজেলার
সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছ থেকে অবগত হয়েছি যে গতকালকে আমাদের বরিশাল বিভাগীয় উপপরিচালক মহোদয় তিনি এক অনলাইন প্ল্যাটফর্মে মিটিং করে নির্দেশনা দিয়েছেন জরিপ কার্য সমাপনের জন্য, এবং স্যার আমাদেরকে যেটা বলেছেন যে আমরা যেন এই তথ্যটা অ্যাজ আর্লি অ্যাজ সুন রেডি করি। তো সুতরাং স্যার নির্দেশ দিয়েছেন আগামীকাল থেকেই, অর্থাৎ পরীক্ষার পাশাপাশি বিকেলবেলা যখন পরীক্ষা চলবে, সকালে যেহেতু শুধু প্রাক 1-2, সেটা সকাল হোক বিকাল হোক আমাদের 1-2 করে শিক্ষককে যদি পাঠিয়ে আমরা ক্যাচমেন্ট এলাকায় সবাই একসাথে যাওয়ার দরকার নেই, স্কুল ফাঁকা রেখে, তাহলে সুবিধা হবে। আর যদি আমরা মনে করি যে না 11 তারিখ পর্যন্ত থেকে স্কুল করে তারপরে আমরা করব, আসলে বাস্তব কথা তাহলে আর হবে না, কারণ ওই বন্ধে আমরা অনেকেই চলে যাব, কিন্তু কোথায় বিভিন্ন আমাদের পারিবারিক বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমরা এনগেজ হয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা এটা দ্রুত সম্পাদন করার চেষ্টা করব। এরপরে এই প্রাপ্ত তথ্যের আলোকে এটা আমি আমার ভোলার নবীপুর ক্লাস্টারের মানে জরিপের চিত্রটা আমি দেখাচ্ছি যে এই ফর্মে যদি এক্সেল শিটে একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার তিনি এরকম একটা এক্সেল শিট বানিয়ে নেন, তাহলে খুব সহজেই এটাকে তিনি কনসলিডেট করে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে উপস্থাপন করতে পারবেন। অথবা যারা এক্সেল না পারেন তো তারা চাইলে এভাবে ওয়ার্ড ফাইলও করে নিতে পারেন। এটা আমার ঝালকাঠি সদরের যখন আমি ছিলাম খায়রহাট ক্লাস্টারে, সেইখানের আমার যে শিটগুলো করা ছিল কম্পিউটারে আমি খুঁজে পেয়েছি। তো এই সিস্টেমেও আমরা দিতে পারি। তো হোয়াট এভার ইট ইজ, তো এক্সেলে দিলে সুবিধা হলো যে আপনি যখন সহজেই যোগ বিয়োগ করতে পারবেন, তারপরে সহজেই এই জিনিসটা যখন প্রিন্ট আকারে আপনি দেবেন দেখতে চমৎকার লাগে, নিচে যদি এখানে একটা সাইন দিয়ে সিল মেরে দেন জিনিসটার গ্ল্যামারেই অন্যরকম হয়। তো এইটা আমরা করতে পারি যারা সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার আছেন। এরপরের যদি আমরা জানতে চাই যে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় কীভাবে দেবেন, খুবই সহজে এরকম একটা ফর্ম করে 6টা বা 5টা বা 10টা ক্লাস্টারের নাম লিখে তিনি এটা করে নিচে একটা সাইন দিয়ে আমরা যদি জেলায় পাঠিয়ে দিই তাহলে খুব সহজেই এটা বিষয়টা চলে আসে। তো এই ছিল সম্মানিত সহকর্মীবৃন্দ আমাদের আর আজকের এই ছিল বিষয়ের উপরে আলোচনা। তো আমি সকলের কাছে আর্জি জানাই যে আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বিশেষ করে আমার যে ক্লাস্টার সেই ক্লাস্টারের আপনারা সাবস্ক্রাইব করবেন। এরকম আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব বাটন আছে, এটা যেহেতু আমার ম্যানেজারিয়াল সেইটা সাবস্ক্রাইব বাটন এখানে দেখা যাচ্ছে না, ওখানে যে সাবস্ক্রাইব বাটনটা থাকবে সেই সাবস্ক্রাইব বাটনে আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে রাখবেন। তো আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।